মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Mid Century Audio Station. 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 আজকের কাহিনী একটি ভূতের গল্প। যাদের হার্ট দুর্বল তাদের না শোনার অনুরোধ রইল। গল্প ও পরিচালনা সুশান্ত সাহা। সাউন্ড ডেভেলপ, এফেক্টস এবং বিজিএম ওম অরূপ। পোস্টার ডিজাইন অর্ঘ্য কুসুম চক্রবর্তী। গল্প পাঠে রয়েছেন সুশান্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লাভলি মুখার্জি, অনুরাধা দে, অর্ঘ্য কুসুম চক্রবর্তী, চঞ্চল কুমার, গৌতম শিকারী এবং সুশান্ত। বৈশাখ মাস। সন্ধে হতেই আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয়। ফটিক এসেছিল সুন্দরবন অঞ্চলে একটি নিখোঁজ বাচ্চাকে তার বাড়িতে ফিরিয়ে দিতে। অমিতের আসার কথা ছিল, কিন্তু ফুড পয়জন হবার দরুন সে বাইরে বের হবার রিস্ক নেয়নি। ফটিক বাচ্চা ফেরত দিয়ে একটা অটো ধরে এই বাজার অবধি পৌঁছেছে। এরপর এখান থেকে আর একটা অটো ধরে পৌঁছতে হবে ক্যানিং রেল স্টেশনে। কিন্তু হঠাৎ এই ঝড় বৃষ্টি শুরু হওয়াতে ফটিক আশ্রয় নিয়েছে একটা চায়ের দোকানে। দোকানদার একাই বসে আছে। দোকানের পেছনে পর্দার ওপারে শোনা যাচ্ছে দুটো বাচ্চা ও একজন ভদ্রমহিলার গলা। তার মানে দোকানদার তার পরিবার নিয়ে এখানেই থাকে। প্রায় আধা ঘন্টা 40 মিনিট টানা বৃষ্টি চলছে। বৃষ্টি কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। রাস্তায় জল জমে গেছে। রিক্সা অটো কোনোটাই নেই। কিছুক্ষণ পর চা দোকানদার ফটিককে জিজ্ঞাসা করে, আপনি কোথায় যাবেন স্যার? যাব তো কলকাতায়, কিন্তু যে হারে ঝড় বৃষ্টি হচ্ছে স্টেশনে পৌঁছবো কী করে সেটাই তো বুঝতে পারছি না। এখানে রিক্সা বা অটো কোনোটাই তো নেই। আজ আর কিছু পাবেন না। রাস্তাঘাটে যে জল জমেছে, কোনো গাড়ি এর মধ্যে চালানো সম্ভব না। তাছাড়া ট্রেন তো বন্ধ। শুনলাম ঝড়ের কোথায় নাকি লাইনে তার ছিঁড়েছে। তবে তো খুব মুশকিল হলো। এখান থেকে কলকাতা যাওয়ার কোনো বাস পাওয়া যাবে? বাস তো আছে, কিন্তু পাবেন কিনা জানি না। এখান থেকে বাস স্ট্যান্ড কত দূর? মিনিট 5 হবে, কিন্তু এই জলের মধ্যে যাবেন কি করে? সেটাই তো ভাবছি। প্রায় হাঁটু অবধি জল। ভাগ্যিস তোমার দোকানটা উঁচু জায়গায় করেছো। হ্যাঁ, এই লাইনে সবকটা দোকানই উঁচু পিলার করে তার উপরে করা। এই বছরই সবাই করলাম। গত বছরে তো সবার দোকানই জলে ভেসে গেছিল। তা আপনি এখানে এসেছিলেন কোথায়? এইখান থেকে 20-25 মিনিট দূরে একজনের বাড়িতে। কিন্তু যা অবস্থা, ওখানেও তো ফেরার উপায় নেই। এই আশেপাশে কোনো হোটেল বা গেস্ট হাউস আছে? না স্যার, এখানে কোথায় পাবেন এসব? তবে কি করি বলো তো? তুমিও তো একটু পরে দোকান বন্ধ করে দেবে। দোকানদার চুপ থাকে। ফটিক খুব বিরক্ত হয় নিজের ওপরে। কেন যে এলাম? বাচ্চাটার বাবা মাকে ডেকে নিলেই হতো। বিনা পারিশ্রমিকে কাজ, তার মধ্যে আবার এই ঝঞ্ঝাট। আমার জায়গাটা বড্ড ছোট। সারাদিন দোকানদারি করি আর রাতে পরিবার নিয়ে এখানে থাকি। আসলে আমার গ্রাম হলো গিয়ে ওই নদীর ওপারে। বুঝেছি। কাছাকাছি আর কোনো দোকান বা বাড়ি আছে যেখানে আজকের রাতটা কোনো রকম কাটানো যাবে? কোনো বাড়িতে থাকতে দেবে কি না বলতে পারবো না। তবে আমার এই দুটো দোকানের পরে একটা ফুলের দোকান আছে। মানে মৃত মানুষকে নিয়ে যাওয়ার জন্যে খাট আর ফুল ধূপকাঠি বেচে। ওর ওখানে আপনার একটা থাকার ব্যবস্থা করতে পারি। ওর দোকানের পিছনে ছোট একটা ঘর আছে। বলতে গেলে সেটা ফাঁকাই পড়ে থাকে। তবে একটু কথা বলে দেখো না, যদি কিছু টাকা পয়সা লাগে দেওয়া যাবে।
দোকানদার তার মোবাইল থেকে লাশের খাট ও ফুল বেচার দোকানদারকে ফোন করে সব বলে। দোকানদার আপত্তি করে না। কিছুক্ষণের মধ্যে নিজে ছাতা নিয়ে ফটিককে নিতে চলে আসে। লোকটার নাম সুকুমার, মাঝারি গঠন, গায়ের রং শ্যামলা, পরনে লুঙ্গি আর ছাই রঙের হাফহাতা শার্ট। বয়স 21-22 হবে। লোকটা ফটিককে একটা ছাতা দিয়ে তার সাথে নিজের দোকানে নিয়ে যায়। দোকানে ঢোকার পরে একটা প্লাস্টিকের চেয়ার ফটিকের দিকে এগিয়ে দিয়ে বলে, নিন বাবু, এখানে বসুন। আপনাকে খুব অসুবিধেতে ফেললাম, এমন ঝড় বৃষ্টি নামলো। আমার কোনো অসুবিধা নেই, আমি একা মানুষ। এই দোকানের ফাঁকা জায়গাটায় বিছানা পেতে শুয়ে পড়ি। আপনার জন্য পিছনের ঘরে একটা বিছানা পেতে দেব, কোনো রকম রাতটা কাটিয়ে দেবেন। হ্যাঁ আপনি চা খাবেন? হলে মন্দ হতো না, কিন্তু এখন আবার এই বৃষ্টির মধ্যে আনতে যাবেন? আনতে যাব কেন, আমার এখানে সব ব্যবস্থা আছে। এই বলে সুকুমার দোকানের পেছনের দিকে চলে যায়। ফটিক দোকানের চারিদিকটায় চোখ বোলায়। দেখে কিছু মড়া নিয়ে যাবার খাট, তোশক, বালিশ, চাদর, ফুলের গোল তোড়া, আতর আর বেশ কিছু ধূপকাঠির প্যাকেট রাখা। এই সময় সুকুমার ফিরে আসে, হাতে তার কাগজে প্যাকিং করা একটা লুঙ্গি। বাবু এই নিন, আপনার ভেজা প্যান্টটা পাল্টে নিন। দরকার ছিল না, এমনিতেই শুকিয়ে যেত। প্রায় কোমর অবধি ভিজে আছে, ঠান্ডা লেগে যাবে। এই নিন নতুন লুঙ্গি, চিন্তা করার কিছু নেই। ফটিক আর কথা না বাড়িয়ে প্যান্ট ছেড়ে লুঙ্গি পরে নেয়। একটু পরে সুকুমার 2 কাপ চা নিয়ে আসে। এই নিন বাবু চা। ফটিক চা নেয়। এরপর সুকুমারের গ্রামের বাড়ির গল্প শোনে। সুকুমার রাতের জন্য ডিমের ঝোল আর ভাত তৈরি করে। এরপর দুজন মিলে রাতের খাওয়া সারে। সুকুমার ফটিকের জন্য পেছনের ঘরটায় সিমেন্টের মেঝেতে মাদুর পেতে, তার ওপর তোশক আর চাদর পেতে শোবার ব্যবস্থা করে দেয়। বাবু আপনি শুয়ে পড়ুন, এই দেখুন বালিশটাই দিইনি। এই বলে পাশে একদিকে ঢাই করে রাখা তোশক বালিশের থেকে একটা বালিশ আর সাদা চাদর বার করে দেয়। এই নিন, সাথে একটা চাদরও দিয়ে রাখলাম, যা বৃষ্টি হচ্ছে রাতে ঠান্ডাও লাগতে পারে। ধন্যবাদ। নিন শুয়ে পড়ুন, যদি কোনো দরকার হয় আমাকে ডাকবেন। ঠিক আছে। সুকুমার দোকান ঘরের দিকে চলে যায়। ফটিক বিছানায় বসে এরপরে পাশে রাখা জলের বোতল থেকে 1 ঢোক জল খেয়ে শুয়ে পড়তে যাবে, এমন সময় কারেন্ট যায়। বাবু কারেন্ট চলে গেল, দাঁড়ান আমি মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যে সুকুমার মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসে। মোমবাতিটা এখানেই রাখলাম, আর একটা মোমবাতি আর দেশটাই রেখে গেলাম। কারেন্ট কখন আসবে তার ঠিক নেই। ঝড় ওঠার সময় গিয়েছিল, কিছুক্ষণ পরে চলেও এসেছিল। এখানে একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন। ঠিক আছে। বৃষ্টি আগের থেকে অনেকটা কমেছে। বাইরে থেকে ভেসে আসছে অনেক রকম ব্যাঙের আওয়াজ। ফটিক ঘুমোচ্ছে। ঘরের আলো নেভানো আছে। হঠাৎ ফটিক নড়ে ওঠে। তার ঘুমোতে অসুবিধে হচ্ছে। সে এপাশ ওপাশ করে শোবার চেষ্টা করে, কিন্তু তার মনে হয় তোশকের নিচে ইঁদুর জাতীয় কিছু ঘুরে বেড়াচ্ছে। সে উঠে বসে। মোমবাতির আলোটা তখনও জ্বলছে। ফটিক উঠে দাঁড়িয়ে তোশক তুলে দেখতে থাকে, কিন্তু কিছুই দেখা যায় না। এই সময় একটা নারী কণ্ঠ ভেসে আসে। ওখানে কিছু নেই বাবু। ফটিক চমকে ঘরের শেষ প্রান্তে তাকায়। দেখে গোছানো কয়েকটা টিনের বাক্সর উপরে একটা মেয়ে পা ঝুলিয়ে বসে আছে।
পরনে সে লাল ছাপা শাড়ি আর ব্লাউজ, চুলগুলো খোলা। মোমবাতির আলোতে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। কে আপনি? আমি কমলা। আর আমাকে আপনি বলার দরকার নেই। আমি আপনার থেকে অনেকটাই ছোট। তুমি এখানে কোথা থেকে এলে? আমি তো এখানেই ছিলাম, আজই এখানে এসেছি। ওই যে বিছানাটায় আপনি শুয়েছিলেন, ওটা তো আমারই বিছানা। আজ সকালে আমার মরা দেহ ওই তোষকেই তো শুয়ে এনেছে। ফটিক চমকে ওঠে, সাথে সাথে তোষকটা ছুঁড়ে ফেলে দেয়। ভয় পেয়ে গেলেন বাবু? ফটিক চুপ থাকে। সে ভয় পেলেও নিজেকে সামনে রাখার চেষ্টা করে। আপনার ঘুম ভাঙাবার জন্য আমি দুঃখিত। সবে কাল রাতে মরেছি তো, কথা বলা গল্প করার অভ্যেসটা এখনো যায়নি। আমি যখন বেঁচে ছিলাম তখন আমি সব সময় কথা বলতাম। মা বলতো আমি নাকি ঘুমিয়েও কথা বলি। আপনি ভয় পাবেন না বাবু, বসুন। মাদুরটা আমার না, কিন্তু অন্য কোনো ডেড বডির কিনা বলতে পারবো না। সুকুমারের কাছে ডোমেরা শ্মশানের সব ভালো ভালো জিনিসগুলো বেছে এনে বিক্রি করে দিয়ে যায়। আবার সেইগুলো সুকুমার মরা নিয়ে যাওয়ার জন্য বিক্রি করে। কি মজার ব্যবসা, তাই না? কমলা খুশিতে হাসে। ফটিক কাপা কাপা গলায় বলে, তো তুমি থাকো কোথায়? মানে তুমি থাকতে কোথায়? ওই নদীর ওপারে। সুকুমার আর আমি তো একই গ্রামে থাকি। আপনি ওই কাঠের টুলটায় বসুন, আপনার সাথে আমি একটু গল্প করি। ফটিক বুঝতে পারে আজ সে ভূতের চক্করে পড়েছে। অতএব ঘুমটুম ভুলে এখন ভূতের তালে তাল মিলিয়ে চলতে হবে। আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? না না, ভয় পাবো কেন? তবে ওই টুলটায় বসুন। ফটিক টুলে গিয়ে বসে। কমলা এবার এগিয়ে আসে ফটিকের বিছানার সামনে। এরপরে মাদুরে বসে। ফটিক কমলাকে দেখে অবাক হয়। কমলার বয়স 18-19 হবে। গায়ের রং শ্যামলা, মুখশ্রী খুবই সুন্দর। এত সুন্দর মেয়েটা ভূত। ফটিক যেন মেনে নিতে পারছে না। আমি কি আপনাকে তুমি বলে ডাকবো? হ্যাঁ, ডাকো না। তুমি বলার আগে অনুমতি নিয়ে নিলাম। জানো, আমি না কাউকে আপনি বলে ডাকতে পারি না। এই নিয়ে মা আমাকে কত বকতো, কিন্তু মা তো বুঝতে চাইতো না। আমার কাউকে বেশিক্ষণ আপনি করে বলতে অসুবিধে হয়। আচ্ছা বাবু, তোমার নাম কি? ফটিক। আমার নাম কমলা। তোমায় আগেই বললাম। তুমি এত ছোট বয়সে মরলে কি করে? এক হারামজাদা ভূতের জন্যে। ওকে আমি ছাড়বো না। ওকে নরকে পাঠিয়ে তারপরে আমি শান্তি পাবো। জানো বাবু, আমাদের গ্রামটা খুব সুন্দর। নদী, পুকুর, গাছপালা ভর্তি। খেলার মাঠের তো অভাব নেই। আর ঝড় হলে চালতা, জামরুল, মানে এক কথায় ফল কুড়াতে আমার দারুণ লাগতো। একদিন দুপুরে আমি ঘরে বসে পড়ছিলাম, কখন যে আকাশে মেঘ করেছে বুঝতেই পারিনি। হঠাৎ হাওয়ার আওয়াজ আর মায়ের গলা শুনে বুঝতে পারলাম ঝড় উঠেছে। ইটের গাঁথনি করা দেয়ালের ওপরে টালির চাল দেওয়া ঘর। তাতে দুটো রুম আছে। সামনে উঠোনে ধানের গোলা, তুলসী মন্দির এবং এক পাশে পাতকুয়ো, অন্য পাশে গরুর ঘর। উঠোনে দড়ি টাঙিয়ে শাড়ি ও অন্যান্য জামা কাপড় মেলা রয়েছে। কমলা একটা ঘরের বিছানাতে বসে মনোযোগ দিয়ে তার 12 ক্লাসের বই পড়ছে।
এমন সময় শুনতে পায় ঝড় ওঠার আওয়াজ। কমলার মা মনীষা বাইরে পুকুর থেকে এঁঠো বাসন ধুয়ে জোর পায়ে উঠোনে আসে। কোথায় রে কমলা, তাড়াতাড়ি আয়, সব কাপড় চুপড় যে উড়ে গেল। মনীষা কোনো রকম ধোয়া বাসনগুলো বারান্দায় রেখে জামা কাপড় তুলতে ব্যস্ত হয়ে পড়ে। কমলাও ঘর থেকে ছুটে আসে এবং মনীষার সাথে জামা কাপড় তুলে ঘরে নিয়ে গিয়ে রাখে। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে ঝড়। এই, তুই কোথায় যাচ্ছিস? আসছি, দাঁড়াও না। এই, একদম হাওয়ার মধ্যে বের হবি না, একে দুপুর বেলা, রাস্তাঘাট সব ফাঁকা। যা, পড়তে বস গিয়ে। ওরকম করো না, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে কমলা ছুট মারে। কমলা, যাসনি, আমি কিন্তু বারণ করলাম। কমলা মনীষার বারণ শোনে না। যেতে যেতে চিৎকার করে তার মাকে বলে, চিন্তা করো না, আমি কয়েকটা জামরুল আর পাকা চালটা কুড়িয়ে নিয়ে চলে আসবো। মেয়েটাকে নিয়ে আর পারি না বাপু, সারা দিন টই টই, কোনো রকম বকে টোকে পড়তে বসালাম, গেল পালিয়ে। ঝড় হচ্ছে আর ঝড়ে পড়া ফলগুলো ছোট ছোট ছেলেমেয়েরা কুড়িয়ে নিচ্ছে। মালির বাগানে নানান ধরনের গাছ আছে। আম, জাম, জামরুল, কাঁঠাল, আতা, সবেদা, আরও অনেক রকমের ফলের গাছ। কমলা ছুটে এসে বাগানে ঢোকে, দেখে ওখানে আগে থেকেই অনেকে ফল কুড়োচ্ছে। বেশি ভিড় আম আর জামরুল গাছের নিচে। আমগুলো বড্ড ছোট, তাই কমলা কিছু জামরুল কুড়িয়ে শাড়ির আঁচলে নিয়ে ছুট মারে চালতা গাছের দিকে। চালতা গাছটা বাগানের অনেক ভিতরে। ওখানে গিয়ে দেখে একটা লোক সাদা ধুতি আর ফতুয়া পরে একটা কালো চাদর মাথায় ঘোমটার মতন দিয়ে নিজের গায়ে জড়িয়ে পাকা চালতাগুলো কুড়িয়ে চলেছে। কমলা ছুটে যায় আর চালতা কুড়োবার চেষ্টা করতে থাকে, কিন্তু চালতা পড়বার সাথে সাথে লোকটা দ্রুত বেগে ছুটে গিয়ে চালতা কুড়িয়ে নিচ্ছে। এদিকে ঝড় প্রায় থেমে এসেছে। কমলা একটাও চালতা পায়নি, আর লোকটা টোপলা করে বেশ কিছু চালতা এক জায়গায় জড়ো করে রেখেছে। কমলা বোঝে এখন যা হাওয়ার বেগ, চালতা আর পড়ার সুযোগ নেই। তাছাড়া গাছে পাকা চালতাও দেখা যাচ্ছে না। কমলা আর চোখে লোকটার জমানো চালতাগুলোর দিকে তাকায়, তারপর লোকটার দিকে। লোকটার মুখ দেখা যাচ্ছে না, সে চাতক পাখির মতন গাছের ওপর দিকে তাকিয়ে আছে। কমলা এই সুযোগে লোকটার জমানো চালতার কাছে গিয়ে বাজ পাখির মতন ছো মেরে দুটো চালতা নিয়ে ছুটে পালায়। লোকটা কমলাকে চালতা নিতে দেখে ফেলে। সে চিৎকার করে বলে, এই খুকি, এই আমার চালতা নিস না, শিগগিরই রেখে যায় এখানে, না হলে কিন্তু ভালো হবে না। এই খুকি। কমলা লোকটার কথা কানে নেয় না। তখনই গাছ থেকে টপাস করে আরেকটা চালতা পড়ে। লোকটা ছুটে গিয়ে চালতাটা কুড়িয়ে নেয়। এরপর কমলা ছোটার দিকে ঘুরলে দেখে কমলা নেই। কমলার বাবা চাষের মাঠ থেকে ফিরে উঠোনের এক পাশে গোয়ালে গরু দুটোকে বাঁধতে থাকে। এমন সময় কমলা শাড়ির আঁচলে জামরুল এবং চালতা নিয়ে ছুটে এসে বাড়িতে ঢোকে। কিরে, কোথা থেকে ফিরছিস? মালির বাগানে ফল কুড়াতে গেছিলাম। এমন সময় মনীষা রান্নাঘরের থেকে জলের ঘটি হাতে বের হয়। কতবার বললুম এই ঝড়ের মধ্যে যাস না, শুনলো আমার কথা? একদিন কোনো বিপদ বাঁধিয়েই আসবে, সেদিন বুঝবে। কমলা কোনো কথা না বলে ঘরে ঢুকে যায়। দেখলে দেখলে তো, এতগুলো কথা বললাম, মেয়ের কোনো ভুকে বাঁচে? বাবলু বারান্দায় এসে বসে। দাও, জলটা দাও দেখিনি। মনীষা জলের ঘটি বাবলুর দিকে বাড়িয়ে দেয়।
এদিকে কমলা বিছানায় বসে পাকা চালতা দুটো পাশে রেখে জামরুল গুনছিল। এমন সময় কমলার পেছনের জানালা থেকে কানু বলে ওঠে, কে রে, আমার চালটা দুটো দে। কমলা চমকে ঘুরে পেছনের জানলার দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। কমলা চৌকির নিচে সবজির ঝুড়িতে চালতা দুটো আর কিছু জামরুল রেখে কয়েকটা জামরুল হাতে নিয়ে বারান্দায় তার বাবার পাশে গিয়ে বসে। বাবা, জামরুল খাবে? না, তুই খা। কি যে আনন্দ পাস এসব করে। বড় হয়েছিস, আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাবি, এখন তোর এসব করা সাজে? এই নাও, মুড়ি কটা খেতে থাকো, চা বসিয়েছি। কিরে, তুই মুড়ি খাবি? না, এখন খিদে নেই। তা থাকবে কি করে, জামরুলগুলো যে খাচ্ছ। মনীষা আবার রান্নাঘরের দিকে চলে যায়। তোর পড়াশোনা কেমন চলছে? খুব ভালো। এই সময় সুকুমারের বাবা সনাতন আসে। বাবলু, এই ফিল্ডে নাকি? হ্যাঁ, এই একটু আগে ফিরেছি। কি গো, শুনছো? সনাতন এসেছে। মনীষা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। গলা শুনেই বুঝতে পেরেছি। বসুন, আর দাঁড়ান, একটা আসন পেতে দি। আসন লাগবে না, সিমেন্টের মেঝে আছে, আসন দিয়ে কি হবে? সনাতন বারান্দায় বসে। কমলা উঠে দাঁড়ায়, সনাতনকে বলে, জেঠু, জামরুল খাবে? আরে মা, তুই খা। ঠিক আছে। কমলা বাড়ির বাইরে বেরোতে যাচ্ছিল। মনীষা বলে ওঠে, এই, আবার কোথায় যাচ্ছিস? বিকেল হয়েছে, খেলতে যাব না? সে নাই যাবে, কিন্তু আমি তো তোমার সামনে কথাটা বলবো ভেবে এসেছিলাম। ঠিক আছে, ঝটপট বলে ফেলো। কমলা, এইভাবে বড়দের সাথে কথা বলে না। আর তাছাড়া তোকে কতদিন বলেছি, বড়দের আপনি করে সম্মান দিয়ে কথা বলবি। আমিও বার কতবার বলবো, আমার আপনি টাপনি আসে না। আচ্ছা জেঠু, আমি তোমাকে তুমি করে বলছি বলে তোমার কি কোনো অসম্মান হচ্ছে? আচ্ছা, তোমার মেয়ে থাকলেও কি তোমাকে তুমি বলে বলতো না? তুমি তো বলতো, বলো। ওরে বাবা, হয়েছে রে, হয়েছে। আর মনীষা, ওকে তুমি আপনি নিয়ে কিছু বলো না, ওর যা মন চায় বলুক। আপনি নয় মেনে নিলেন, বাকি বয়স জ্যেষ্ঠ লোকেরা কি মানবে? না মানবে, কথা বলবো না। হ্যাঁ, তুই সেটাই কর। এই রে, চাটা মনে হয় ফুটে ফুটে তেতো হয়ে গেল। এই মেয়েটা আমায় পাগল করেই ছাড়বে। মনীষা জোর পায়ে রান্নাঘরের দিকে চলে যায়। সনাতন বলে, বুঝলে বাবলু, আমি ভাবছি এই বছরে একটা ভালো দিন দেখে সুকুমার আর কমলার 4 হাত এক করে দেবো। তোমরা কি বলো? বলো টলো কিছু না, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। হেড স্যার তো বলেছে আমাকে জয়েন্ট পরীক্ষায় বসার ব্যবস্থা করে দেবে। এই সময় মনীষা দু হাতে দুটো চায়ের কাপ নিয়ে এগিয়ে আসে। হ্যাঁ, তারপর কি শহরে যাবি চাকরি করতে? কেন যাব না? আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর ওইসব বিয়ের কথা টথা ভাববো। কথা শেষ করে কমলা ছুট মারে বাইরের দিকে। শোন কমলা, শুনে যা। সন্ধে হয়ে আসছে, বাকি কথা পরে শুনবো। এই মেয়েটাকে নিয়ে কি করব বলুন তো দাদা, আজকাল কোনো কথাই শুনতে চায় না। দেখো মনীষা, কমলা ঠিকই বলেছে। পড়াশোনা করে ও যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, ক্ষতি কোথায়? আর সুকুমার কমলা দুজনকে ভালোবাসে, এখন না হোক পরে বিয়ে করবে। সুকুমার মানে এই দোকানের সুকুমার? হ্যাঁ। ও কি জানে তুমি মারা গেছো? না, বাড়ির লোকেরা ওকে এখনো কিছু জানায়নি। জানো তো বাবু, সুকুমার খুব ভালো ছেলে, সায়েন্স নিয়ে পড়ছিল। সেকেন্ড ইয়ারে ওঠে ওর বাবার যখন হার্টের রোগ হলো, তখন ওকে কলেজ ছেড়ে দিতে হয়েছিল। কি করবে, দোকান না চালালে সংসার চলবে কি করে?
ছাড়ো ওইসব কথা, বাকি গল্প শোনো। আমি আমার ঘরে একা বসে পড়াশোনা করছি। অন্যদিন মা আমার সাথে শোয়ে, সেদিন একটু রাত অব্দি পড়বো ঠিক করেছিলাম, তাই মাকে বললাম বাবার ঘরে গিয়ে শুয়ে পড়তে। কমলা মনোযোগ দিয়ে বিছানায় বসে পড়ছে। এমন সময় কমলার পেছনের বন্ধ জানালায় কেউ ঠক ঠক করে আওয়াজ করে। আওয়াজ শুনে কমলা চমকে ওঠে। সে পেছনের জানালার দিকে তাকায় এবং ভয়ে ভয়ে বলে, কে কে ওখানে? তখন জানালার ওপার থেকে কানুখুড়োর গলা আসে। আমার চালটা দুটো দে, না দিলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। তুমি কে বলো তো? দুটো চালতা নিয়েছি বলে রাত দুপুরে চাইতে এসেছো? কাল আমাবস্যা, চালটা দুটো না পেলে আমার এতদিনের খাটনি সব বৃথা হয়ে যাবে। বাবা, চালতা কুড়োতে এত খাটনি জানা ছিল না। এই নাও বাবু তোমার চালতা, নাও। এই বলে কমলা চৌকির নিচে রাখা ঝুড়ি থেকে দুটো চালতা তুলে নিয়ে জানালা খোলে। সাথে সাথে সে চমকে ওঠে। দেখে একটা কঙ্কাল কালো চাদর মুড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। কমলা ভয় পেয়ে যায়। তার হাত থেকে চালতা দুটো খসে পড়ে। ভয়ে সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কে 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 তুমি? কানু, তোরা আমায় কানু খুড়ো বলে ডাকতিস। কানু তার হাড়ের চোয়াল নাড়িয়ে ঘাড় মাথা কাঁপিয়ে নাকি গলায় হেসে ওঠে। কমলা আরো ভয় পেয়ে যায়। সে কাঁপতে থাকে, গলা শুকিয়ে যায়। সে যে তার মা বাবাকে ডাকবে সেই শক্তিও হারিয়ে ফেলে। কমলা জ্ঞান হারিয়ে পড়ে যায়। এখন গভীর রাত। একটা পেঁচা গাছে বসে ডাকছে। দূরে কোথাও শেয়ালের দল এক নাগারে ডেকে চলেছে। শোনা যাচ্ছে ঝিঝি পোকার আওয়াজ। কমলা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছে। কিছুক্ষণ পরে কমলার জ্ঞান আসে। সে আস্তে আস্তে চোখ খুলে উঠে বসে। তার শরীর দুর্বল লাগে। সে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। এরপর জানালা খোলা দেখে তাড়াহুড়ো করে পাল্লা দুটো টেনে জানালা বন্ধ করে। এরপর শান্তির নিঃশ্বাস নিয়ে জানালার দিক থেকে মুখ ঘুরিয়ে বিছানায় বসতেই আবার ভয়ে চমকে উঠে দাঁড়িয়ে পড়ে। দেখে সামনের কাঠের চেয়ারে বসে কানুখুড়োর কঙ্কাল। কমলা আবার ভয়ে কাঁপতে শুরু করে। তুমি ঘরে ঢুকলে কি করে? কেন জানলা দিয়ে? শোন, কাল আমাবস্যা। এই চালটা দুটো দুপুরে গিয়ে যেখান থেকে তুলেছিলি সেখানে রেখে আসবি। কালকে আমার বদলা নেবার দিন। তোরা কি জানিস আমি কিভাবে মরেছিলাম? বয়স হলে মানুষ যেইভাবে মরে তুমি সেইভাবেই মরেছো। না, আমি বয়সে মরিনি। আমাকে আমার দ্বিতীয় পক্ষের বউ মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। ও আমাকে বিয়ে করেছিল আমার বাড়ি জমির জন্য। ওই মহিলাকে আমি ছাড়ব না। তা মারো না গিয়ে, আমার পেছনে পড়লে কেন? তুমি এইভাবে হেসো না, আমার ভয় করছে। কানুখুড়ো হাসি থামিয়ে বলে, ঠিক আছে, হাসব না। শোন, 13টা চাল কুমড়ো, 13টা পায়রা, বিধবা কুমারী মেয়ের
মৃতদেহের জ্বালানো ছাই আর 13টা কুড়োনো পাকা চালতা, এইগুলো সব শ্মশানের তান্ত্রিককে কালকের মধ্যে আমায় দিতে হবে। তবে সে পায়রার রক্তে চালতা, চাল কুমড়ো ভিজিয়ে বলি দিলে আমার শক্তি বেড়ে যাবে। তখন ওই কুমারী বিধবার ছাই মন্ত্র পড়ে ফু দিয়ে যার গায়ে ছেটাবো, সাথে সাথে সে মরে যাবে। আর ওই মরে যাওয়া ব্যক্তির আত্মা তান্ত্রিক সারা জীবনের জন্য তার নিজের কবজায় রেখে দেবে। তাতে তাতে তার স্বর্গ বা নরকে কোনোটাতেই ঠাঁই হবে না, বুঝলি? এই বলে কানু খুড়োর কঙ্কাল হাসতে শুরু করে। কমলা ভয়ে কাপা কাপা গলায় বলে, তুমি আবার হাসছো? বললাম না হাসবে না। কানু খুড়ো হাসি থামিয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আমার কাছে 11টা চালতা আছে, মোট 13টা চালতা লাগবে, না হলে আমার কাজ সম্পূর্ণ হবে না। তুই কাল দুপুরে গিয়ে চালতা দুটো গাছের নিচে রেখে আসবি, আমি ওখান থেকে আবার করিয়ে নেব। আর যদি চালাকি করেছিস তবে তোর শরীরে ঢুকে আমি তোকে দিয়ে আমার বদলা নেব, বলে রাখলাম। ঠিক আছে, আমি তোমার চালতা রেখে দিয়ে আসবো। অবশ্যই রেখে আসবি, না হলে। কানু খুড়ো কমলার কাছে এগিয়ে আসে। এরপরে কালো চাদরের নিচ থেকে তার মাংস ছাড়া হাড়ের দুটো হাত বার করে কমলার গলার কাছে নিয়ে যায়। না হলে তোর এই সুন্দর শরীরটা আমার বশে নিয়ে নেব। এই বলে কানু খুড়োর কঙ্কাল হেসে ওঠে এবং কমলার কাছ থেকে সরে ছুটে গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে লাফ মেরে শূন্যে উঠে অন্ধকারে মিলিয়ে যায়। কমলা আবার জ্ঞান হারায়। ভোর এখন 5টা বাজে। কাকেদের কাকা আওয়াজ আর পাখিদের সুরেলা কণ্ঠ শোনা যায়। মনীষা ঘরের দরজা খুলে দৌড়ে এসে সূর্য নমস্কার করে। এরপরে ঘরের দিকে ফিরে যেতে গেলেই তার বুক কেঁপে ওঠে। দেখে কমলার ঘরের দরজা খোলা। সে তাড়াহুড়ো করে ঘরে ঢোকে। দেখে কমলা মেঝেতে শুয়ে আছে। সে গিয়ে কমলাকে ডাকে, কমলা, কমলা, এ কি, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। কমলা চোখ খোলে এবং চমকে উঠে বসে। কানু খুড়ো চলে গেছে? কানু খুড়ো আসবে কোথা থেকে? সে তো প্রায় 1 মাস হতে চললো মারা গেছে। কানু খুড়ো কাল এসেছিল। কি আজে বাজে বকছিস? কি গো, শুনছো? একবার উঠে এদিকে এসো। বাবলু বিছানায় শুয়েছিল। মনীষার গলা পেয়ে উঠে আসে। কি হলো? এ কি, কমলার কি হয়েছে? ও মেঝেতে বসে আছে কেন? দেখো না, মেয়ের জ্বরে গা পুড়ে যাচ্ছে, তার মধ্যে আবার উল্টো পাল্টা বকছে। ওঠ ওঠ মা, তুই বিছানায় ওঠ, মেঝেতে বসে থাকিস না, আরো ঠান্ডা লেগে যাবে। এই বলে কমলাকে দুজন মিলে বিছানায় বসায়। তুমি তাড়াতাড়ি যাও, নিমাই ডাক্তারকে ডেকে আনো গিয়ে। হ্যাঁ, সে যাচ্ছি, তুমি ততক্ষণ ওকে জলপট্টি দিতে থাকো। বাবলু জোর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। তুই শুয়ে থাক, আমি জল আর কাপড় নিয়ে আসি। নিমাই ডাক্তার কমলার চোখ টেনে হাতের নার্ভ ধরে চেক করতে থাকে। এরপরে জ্বর মেপে বলে, জ্বর তো 103-এর উপরে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, খাইয়ে দেখো। এতে যদি না কমে তবে কিছু টেস্ট দেব, করিয়ে নিও। ডাক্তারবাবু, কমলার কি হয়েছে? আপাতত জ্বর ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না। ও বলছিল ওর সারা শরীরে নাকি ব্যথা। ওটা জ্বরের জন্য,
জ্বর কমলে ব্যথা কমে যাবে। জ্বরের মধ্যে বিড়বিড় করে কানু খুড়োর নাম ধরে ডাকছিল। কানু খুড়ো? তার নাম ধরে ডাকবে কেন? সেটাই তো বুঝতে পারছি না। ডাক্তারবাবু, কমলাকে কানু খুড়োর ভূত ধরলো না তো? আজ আমাবস্যা। দুপুরবেলায় কানু খুড়োর ভূত চালতা গাছের নিচে সাদা ধুতি এবং ফতুয়া পরে কালো চাদর মুড়ো দিয়ে ছটফট করে পায়চারি করছে, আর মাঝে মাঝে কমলা আসছে কিনা দেখছে। এদিকে কমলা জ্বরে বেহুশ হয়ে বিছানায় শুয়ে আছে। মনীষা পাশে বসে কমলার কপালে জলপট্টি দিচ্ছে। বারান্দায় মন খারাপ করে বসে বাবলু আর সনাতন। সকাল থেকে নিশ্চয়ই তোমাদের কিছু খাওয়ায়নি। কি করে খাবো বলো? মেয়েটা শরীর খারাপ নিয়ে পড়ে আছে, সকাল থেকে একটা দানাও মুখে করেনি। আর আমি একটা কথা বুঝতেই পারছি না, কমলা কানু খুড়োর নাম নিল কেন? ও কি তবে কানু খুড়োকে দেখেছে? হতে পারে। এমনিতে তো লোকটা ভালো ছিল না। শুনেছি প্রথম বউটাকে মারধর করে তাড়িয়ে দিয়েছিল, দ্বিতীয় বউটার উপরেও খুব অত্যাচার করতো। তাই জন্য তো কানু খুড়ো মারা যাওয়ার পরে বউটা একটুও চোখের জল ফেলেনি। একটা ওঝা ডেকে কি ঝাড়ফুঁক করিয়ে নেব? যদিন দেখো ওষুধে যদি না কমে তখন নয় ডেকে নিও। মেয়েটার জ্বর কমলে তবু কিছু জিজ্ঞেস করতে পারতাম। দেখি, অপেক্ষা করি। তুমি বসো, আমি তোমাদের জন্য বাড়ি থেকে একটু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। দরকার নেই, কমলা একটু সুস্থ হলেই ওর মা রান্না করে নেবে খন। ঠিক আছে, আমি তো সামান্যই নিয়ে আসবো। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। কানু খুড়োর ভূত চালতা গাছ ধরে জোরে জোরে ঝাঁকাবার চেষ্টা করছে, কিন্তু তার শক্তি খুবই সামান্য। তার ঝাঁকানিতে একটাও চালতা মাটিতে পড়ছে না। সে প্রচণ্ড রেগে যায়। গাছের কাণ্ডে তার বড় বড় নখ দিয়ে আঁচড় দিতে থাকে। কিছুক্ষণ পরে সে শান্ত হয়, হাঁটু দুটো ভাঁজ করে চুপ করে বসে থাকে। এরপরে সে এক লাফে চালতা গাছে ওঠে, এই ডাল ওই ডাল নাচানাচি করতে থাকে। তবুও একটা চালতাও মাটিতে পড়ে না। পড়বেই বা কী করে? গাছে তো একটাও পাকা চালতা নেই যে বোটা থেকে খসে টপাস করে মাটিতে পড়বে। রাত এখন প্রায় 8টা। কমলার জ্বর কমেছে। সে বিছানায় বালিশে হেলান দিয়ে বসে আছে, আর মনীষা মাছের পাতলা ঝোল দিয়ে ভাত মেখে কমলাকে খাইয়ে দিচ্ছে। সামনে দাঁড়িয়ে বাবলু ও সনাতন। কমলা, তুই কি মা খুব ভয় পেয়েছিলি? হ্যাঁ, কানু খুড়ো এসেছিল ওর চালটা নিতে। কমলা বাকি কথা বলতে গিয়ে থেমে যায়। তার মনে পড়ে কানু খুড়ো বলেছিল চালতা দুটো দুপুরে গিয়ে গাছের নিচে রেখে আসতে। বাবা, অমাবস্যা কি শেষ হয়ে গেছে? সে তো আমি জানি না, তুমি জানো সনাতন? শুনেছিলাম কাল সকাল 6টা নাগাদ ছাড়বে, কিন্তু কমলা তুই হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কেন? আমাকে তাড়াতাড়ি মালির বাগানে নিয়ে চলো। গাছের নিচে চালতা দুটো রেখে না এলে কানগুড়ো আমাকে মেরে ফেলবে। কি কি বলছিস তুই? আমি ঠিকই বলছি, তাড়াতাড়ি আমায় নিয়ে চলো। বাবলু ও সনাতন কমলাকে মালির বাগানে চালতা গাছের নিচে নিয়ে যায়। মনীষারও ইচ্ছে ছিল তাদের সাথে যাওয়ার, কিন্তু বাবলু বারণ করে। কমলা চালতা গাছের নিচে গিয়ে পাকা চালতা দুটো গাছের গোড়ায় ছুঁড়ে ফেলে এবং বাবলু সনাতনের সাথে বাড়ি ফিরে আসে। আমাকে বিরক্ত করিস না কানু, বললাম তো 13টা চালতা ছাড়া আমি এই কাজ করতে পারবো না।
তুই নিয়ে যা তোর পায়রা, চাল কুমড়ো আর বাকি সরঞ্জাম। বাবা, বাবা দেখুন না বাবা, কিছু একটা করুন, না হলে তো আমি আমার বউটাকে মারতে পারবো না। আরে ওইদিকে দিব্যি আমাকে মেরে ফেলে আনন্দে জীবন কাটাচ্ছে। তোর আর কিছু হবে না কানু, আজ অমাবস্যার রাতটাই তোর শক্তি পাবার শেষ রাত ছিল। বাবা, বাবা কিছু একটা করুন। আপনি বলেছিলেন আমার ভালো তিথিতে মৃত্যু হয়েছে, তাই অন্য ভূতদের মতো শক্তি আমার নেই, শুধু মানুষকে দূর থেকে ভয় দেখাবার ক্ষমতা আমার আছে। কাউকে মারতে চাইলেও আমি মারতে পারবো না। তবে আমি কি করব দয়া করে আমাকে বলে দিন। তোকে একটা কথা কতবার বলবো, যদি তুই 13টা চালতা নিয়ে আসতিস, বাকি তোর আনা জিনিসগুলো দিয়ে আমি তোকে অন্য ভূতেদের মতন শক্তিশালী করে দিতাম। যা, এখনো সময় আছে, চেষ্টা কর গিয়ে। কোথায় যাবো বাবা? ওই মেয়েটা গতকাল রাতে আমাকে দেখে ভয় পেয়ে জ্বরে বিছানায় জ্ঞান হারা হয়ে শুয়ে আছে। আমার আর কিছু হবে না। দেখুন বাবা, দয়া করে দেখুন, আপনি যদি কিছু করতে পারেন। তান্ত্রিক আর কোনো কথা বলে না, চোখ বুজে ধ্যানে চলে যায়। কানু বেচারার মতন হাঁটু ভাঁজ করে সামনে বসে থাকে। শ্মশানটা একটা নদীর পাড়ে অবস্থিত। দুটো চিতা জ্বলছে দাউ দাউ করে। ডোম দুটো চিতার মাঝখানে হাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে দুটো চিতাকে খেয়াল রাখছে। দুটো চিতার সামনে তাদের বাড়ির লোকজনেরা গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে। কানু ঘাড় ঘুরিয়ে এসব দেখছিল। হঠাৎ তান্ত্রিক বলে ওঠে, তোর এই বৈশাখেই মুক্তি, পারিস যদি কারো শরীরে ঢুকে তাকে বশ করে তোর বদলা নিয়ে নে। এই ধর, এটা এক অপমৃত্যুর শরীরের নাভি। এটা কি লেখা, কিন্তু মনে রাখবি, কোনো পবিত্র শরীরে যদি ঢুকিস তবে ওই তোর কাল হবে, জীবনে মুক্তি পাবি না। তোর যেটুকু শক্তি আছে সেটুকুও চলে যাবে। সারা জীবন আলো আর মানুষকে ভয় পেয়ে পালিয়ে পালিয়ে তোর ভূতের জীবন কাটাতে হবে। নে, গেলে নেই পেঁচাশের নাভি। কমলা এখন সুস্থ, তাই সে 7 দিন পরে আজ প্রথম স্কুলে গেছিল। পড়াশোনা বন্ধুবান্ধব পেয়ে কমলা আজ খুব খুশি। সে বান্ধবীদের কানুভূতের গল্প করে। বান্ধবীরা শুনে রীতিমতন ভয়ে শিউরে ওঠে। স্কুল ছুটির পরে নাচের টিচার কমলাকে ডেকে পাঠিয়েছে। কদিন পরে স্কুলে অ্যানুয়াল ফাংশন। কমলা কোনোদিনও নাচ শেখেনি, তবুও টিচার যদি দেখিয়ে দেয় কমলা সহজে শিখে নিতে পারে। কমলা নাচের টিচারের সাথে দেখা করে কথা বলে স্কুল থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দেয়। এতক্ষণে বন্ধুরা স্কুল ছুটির পরে যে যার বাড়ি পৌঁছে গেছে, তাই কমলা এখন একাই ফিরছে। কমলার বাড়ি ফেরার রাস্তাতেই মালির বাগান পড়ে। কমলা যখন মালির বাগানের পাশ থেকে আসছিল তখন তার মনটা যেন বাগানের দিকে টানছিল। তার মনে হচ্ছিল চালতা গাছের নিচটা একবার দেখে আসবে, যে কানুখুড়ো চালতাগুলো তুলেছে কিনা। কমলা দোনমনো করে বাগানে ঢুকে পড়ে। আম, জাম, জামরুল সব গাছ পেরিয়ে চালতা গাছের নিচে যেতেই সে চমকে ওঠে। দেখে চালতা দুটো শুকনো হয়ে গাছের নিচে পড়ে আছে। কমলার বুকটা কেঁপে ওঠে। সে ভয়ে এদিক ওদিক দেখতে থাকে। এরপরে সে জোর পায় ওখান থেকে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। এমন সময় কোথা থেকে যেন শুকনো পাতা উড়িয়ে তার দিকে হাওয়া এগিয়ে আসতে থাকে। কমলা ভয় পেয়ে যায়। সে দিক পরিবর্তন করে ছুট মারে। পিছনে সে আর ফিরে তাকায় না। কিছুক্ষণের মধ্যে সে বাগান থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। এরপর কিছুটা এগিয়ে এক জায়গায় দাঁড়িয়ে সে হাঁপাতে থাকে। এই সময় কেউ পেছন দিক থেকে এসে
কমলার কাঁধে হাত দেয়। সে ভয় পেয়ে চমকে ঘুরে তাকায়, দেখে বাবলু। কি রে, কি হয়েছে তোর? হাঁপাচ্ছিস কেন? ও তুমি? আমি ভাবলাম। কি ভাবলি? ও কিছু না। তুমি এদিকে কোথায় গেছিলে? তোর স্কুলে। তোর দেরি হচ্ছে দেখে তোর মা আমাকে খুঁজতে পাঠালো। তা এত দেরি হলো যে? নাচের টিচার ডেকেছিল, সামনে মাসে অ্যানুয়াল ফাংশন আছে, তাই আমাকে নাচের টিচার সিলেকশন করলো। ও আচ্ছা, আর চল বাড়ি চল, তোর মা চিন্তা করছে। আজ মনীষাদের রাতের খাওয়া সারতে একটু দেরি হয়ে গেল। মনীষা কুয়োর পাড়ে বসে এঁঠো বাসনপত্র ধুচ্ছে। বাবলু গোয়াল ঘরে গরুগুলোর বাঁধন খুলে সামনেটা বাঁশ দিয়ে বেঁধে দিচ্ছে, যাতে গরুগুলো বেরিয়ে যেতে না পারে। কমলা আজ আর বেশি রাত অবধি পড়াশোনা করে না। সে বিছানায় শুয়ে ঘুমোবার চেষ্টা করছে। কমলা এপাশ থেকে ওপাশে ঘুরে চোখ খুলে পাশ বালিশটা নিতে গিয়ে দেখে পাশে কানো খুঁড়োর ভূত শুয়ে তার দিকে তাকিয়ে আছে। কমলা চমকে ওঠে এবং চিৎকার করে পালাবার চেষ্টা করে, কিন্তু সে নড়তে পারে না পারে চিৎকার করে পালাতে। সে সব শক্তি হারিয়ে ফেলেছে। ভয় সে কাঁপতে থাকে, ঘামিয়ে ওঠে তার শরীর। কমলাকে ভয় পেতে দেখে কানুভূত খুব মজা পায়। সে কালো চাদরের ঘোমটার ভেতর থেকে কঙ্কাল মুন্ডুটা ঝাঁকিয়ে প্রায় নিঃশব্দে হাসতে থাকে, যাতে কমলার মা বাবা তার হাসি শুনতে না পায়। তারপর হাসি থামিয়ে নিচু স্বরে বলে, তোকে বলেছিলাম দুপুরে গিয়ে চালটা দুটো রেখে আসতে, শুনলি না তো আমার কথা? এবার দেখ তোর আমি কি অবস্থাটা করি। আমি রেখে এসেছি। হ্যাঁ জানি তুই রেখে এসেছিলি, কিন্তু যে সময় তুই রেখে এসেছিলি ততক্ষণে আমার সব শেষ হয়ে গেছে। তান্ত্রিক বাবা আমাকে পিচাসের নাভি খাইয়ে শক্তি দান করেছে। আমি এবার তোকে ব্যবহার করে আমার দ্বিতীয় বউকে মেরে আমার বদলা নেব। কানুভূত আবার নিচু স্বরে হাসতে থাকে। এই সময় মনীষা কাজ সেরে নিজের শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ঘরে এসে ঢোকে। কানুভূত তক্ষুনি ঝট করে কমলা শরীরের মধ্যে প্রবেশ করে। মনীষা ঘরে ঢুকে আলমারি খুলে একটা বিছানার চাদর বার করে পাশের ঘরে চলে যায়। দাঁড়াও, শুইও না, আগে চাদরটা পাল্টে দিই। কাল সকালে পাল্টালেও তো পারতে। না, চাদরটা বড্ড নোংরা হয়েছে, একটু দাঁড়াও, বেশি সময় লাগবে না। মনীষা আগের পাতা চাদর তুলে কাঁচা চাদরটা পেতে দেয়। নাও, এবার শো। মনীষা আগের চাদরটা নিয়ে বারান্দার একপাশে রাখে। তখনই চোখ পড়ে কমলা বারান্দার টালির চালের নিচে গোজা কাস্তে বার করে বাড়ির বাইরে বেরোতে যাচ্ছে। মনীষার বুকটা লাফিয়ে ওঠে। এই কমলা, কোথায় যাচ্ছিস তুই? এই বলে মনীষার সামনে এগোতে গেলে কমলা থেমে গিয়ে চণ্ডাল রূপ নেয়। কাস্তেটা মা কালীর মতন উঁচিয়ে তুলে বলে, এই খবরদার আমার সামনে আসবি না। মনীষা মেয়ের ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে। এমন সময় বাবলু ঘর থেকে বেরিয়ে আসে। কি হলো? এ কি, কমলার হাতে কাস্তে? কি হয়েছে? ও কমলা নয়।
ঠিক বলেছিস, আমি কমলা না, কানু খুড়ো। বাবলু চমকে ওঠে, তাড়াহুড়ো করে কমলার সামনে গিয়ে কাস্তে ধরা হাতটা ধরে নেয়। ছাড় ছাড়, ছেড়ে দে আমাকে, এখনো বলছি ছেড়ে দে, না হলে আমি কিন্তু এক কোপে তোর গর্দান উড়িয়ে দেব। ছাড়, কি হলো? ছাড় বলছি, ছাড়। কমলার মারাত্মক শক্তির কাছে বাবলু পেরে ওঠে না, তবু সে প্রাণপণ চেষ্টা করতে থাকে কমলার হাত থেকে কাস্তে কেড়ে নেবার। দাঁড়িয়ে রয়েছ কেন? ওর হাত থেকে কাস্তেটা নাও। মনীষা এগিয়ে যায় ও জোর লাগিয়ে কমলার হাত থেকে কাস্তে কাড়ার চেষ্টা করতে থাকে। ছেড়ে দে কমলা, কাস্তেটা ছেড়ে দে মা। আমাকে ছেড়ে দে বলছি, আমাকে যেতে দে, তোরা আমাকে ধরে রাখিস না। ছাড়, ছেড়ে দে বলছি। মনীষা সম্পূর্ণ শক্তি লাগিয়ে কোনো রকমে কমলার থেকে কাস্তে কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। তোরা ভুল করছিস, আমি যতক্ষণ না আমার ছোট বউকে মারবো তোরা আমাকে আটকে রাখতে পারবি না। ওকে ঘরে নিয়ে চলো, ওকে আটকে রাখতে হবে। মনীষা বাবলু দুজন মিলে জোর করে কমলাকে টানতে টানতে ঘরে নিয়ে যেতে থাকে। এই ছেড়ে দে আমাকে, নইলে আমি কিন্তু তোদের মেরে ফেলবো। ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড়। এই ছাড় আগে। বাবলু আর মনীষা জোর করে টানতে টানতে কমলাকে ঘরে নিয়ে গিয়ে ঢোকায়। এরপরে কমলাকে ঠেলে দিয়ে কোনো রকমের জোর লাগিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কমলার আগে ঘর থেকে চিৎকার করতে থাকে, খুলে দে, খুলে দে, খুলে দে, দরজা খুলে দে, এখনো সময় আছে, খুলে দে, নইলে কিন্তু আমি তোদের দুটোকে মেরে ফেলবো, আমি তোদের ছাড়বো না। খুলে দে, এই এই খুলে দে বলছি, এই দে, এই খোল খোল, খুলে দে, এই এই খুলে দে, আমি কিন্তু তোদের মেরে ফেলবো। এই এই খুলে দে, এই দরজা খোল। বাবলু আর মনীষা হাঁপাতে থাকে। এরপর মনীষা বলে ওঠে, এখন কি হবে গো? মেয়েটাকে তো কানু ভূতে ধরেছে। তুমি এই ঘরে তালা মারার ব্যবস্থা করো, আমি ছুটে গিয়ে সনাতনকে ডেকে আনছি। বাবলু ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায়। মনীষা জোর পায়ে পাশের ঘরে ঢুকে তালা চাবি নিয়ে এসে কমলার ঘরে তালা মারে। কমলা জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে। এই খোল, দরজা খোল, এখনো বলছি খোল, নইলে আমি কিন্তু তোদের ঘর মোটকে সব রক্ত খেয়ে নেব। এই খোল, খোল আগে, খুলে দে, এই 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 রক্ত খাবো তোদের আমি। কমলাকে সারা রাত ঘরে আটকে রাখা হলো। মনীষা কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গেছে। পাড়ার লোকজন কমলাকে ভূতে ধরেছে শুনে বাবলুদের বাড়ির সামনে ও উঠোনে জড়ো হয়েছে। রাতে বাবলু সনাতনকে ডেকে এনেছিল। তখন থেকেই সনাতন বাবলুর সাথে আছে। এভাবে চুপচাপ মাথায় হাত দিয়ে বসে থাকলে হবে না, একটা ওঝা ডেকে এনে ওর শরীর থেকে কানুভূতকে তাড়াতে হবে। এই সময় পাশে দাঁড়ানো পাড়ার লোকেদের মধ্যে হরেন বলে ওঠে, সনাতন ঠিকই বলেছে, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, বরঞ্চ খেজুর ওঝাকে ডেকে আনো। খেজুর ওঝা কোথায় থাকে? আমাদের গ্রাম থেকে বেরিয়ে যে হাইওয়েটা পড়বে তার পশ্চিম দিক থেকে 2 কিলোমিটার হেঁটে গেলে আসবে সাতকড়ি পাড়া।
ওখানে দেখবে ডান দিকে রাস্তার পাশে সারি সারি খেজুর গাছ। ওই খেজুর গাছের জঙ্গলে ঢুকে গেলে দেখতে পাবে খেজুর ওঝার বাসস্থান। যাও যাও, দেরি করো না, ভূতে আবার কখন কি উৎপাত শুরু করে দেবে তখন কিন্তু আর সামলাতে পারবে না। তুমিও একটু চলো না হরেন, তবে আর খেজুর ওঝার বাসস্থান খোঁজাখুঁজি করতে হবে না। ঠিক আছে, চলো। আমি একটা টোটো ডেকে নিয়ে আসবো? আবার ডাকাডাকি করবে কেন? চলো, রাস্তাতেই পেয়ে যাব। বাবলু ও সনাতন হরেনের সাথে পৌঁছয় খেজুর ওঝার কাছে। বাবলু ওঝাকে কমলার কথা বলতে গেলে ইশারায় হাত দেখিয়ে থামতে বলে। এরপর খেজুর ওঝা ধ্যানে বসে। বাবলুরা হাত জোর করে মুখ বুজে বসে থাকে। খেজুর ওঝা কালো লুঙ্গি পরে খালি গায়ে শ্মশানে ছাই মেখে ধ্যান করছে। মাথায় তার বড় জটা, কপালে চওড়া করে রক্তের টিপ। সামনে রাখা নানা ধরনের মানুষের মুন্ডুর কঙ্কাল আর খুলি। খুলিগুলোর মধ্যে রয়েছে কালো রক্ত। সামনে রয়েছে ছিন্ন মুন্ডুর মূর্তি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফল, ফুল, ধূপকাঠি সহ পুজোর নানান রকম সরঞ্জাম। পাশাপাশি দাঁড়িয়ে খেজুর ওঝার দুজন শিষ্য। খেজুর ওঝা কিছুক্ষণ পর চোখ খোলে। তারপর বাবলুকে বলে, দেখলাম তোর মেয়েকে যে ভূতে ধরেছে সেই ভূত পিচাসের নাভি খেয়ে শক্তি অর্জন করেছে। ও তোর মেয়েকে দিয়ে ওর বউকে খুন করাতে চায়। এক্ষুনি ওকে তোর মেয়ের ঘাট থেকে নামিয়ে ফেলতে হবে, নইলে তোর মেয়ের অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে। কিন্তু বেটা, আমি তো যেতে পারবো না। বাবা, আপনি না গেলে কানুখুড়োর ভূত আমার মেয়েটাকে মেরে ফেলবে। আপনি আমার মেয়েটাকে বাঁচান বাবা। ওই শয়তান ভূতটাকে আমার মেয়ের ঘাট থেকে নামান। কিন্তু বাবা, আপনি কেন যেতে পারবেন না? গত অমাবস্যার রাতে এক ব্রহ্মদৈত্য আমার কোমরটা ভেঙে দিয়েছে। প্রচন্ড শক্তিশালী ব্রহ্মদৈত্য। অনেক লড়াই করে বেটাকে বোতলে ভরেছি। দেখবি দেখবি তোরা ব্রহ্মদৈত্যটাকে? তারা দেখাচ্ছি। চণ্ডীসাগর। জি গুরুদেব। ব্রহ্মদৈত্যর বোতলটাকে নিয়ে আয় তো। চণ্ডীসাগর চলে যায়। কিছুক্ষণ পরে একটা সরু মুখ লম্বা কাচের বোতল নিয়ে এসে খেজুর ওঝাকে দেয়। ये लीजिए गुरुदेव। ওঝা শিষ্যর থেকে বোতলটা নেয়। দেখ দেখ, এই সেই ব্রহ্মদৈত্য সব শক্তি হারিয়ে এখন বোতলে বন্দী হয়ে রয়েছে। বাবলুরা দেখে একটা উলঙ্গ, অনেকটা মানুষ আকৃতির একটা ব্রহ্মদৈত্য বোতলের মধ্যে ছটফট করছে। মাথায় তার দুটো বড় শিং, ঠোঁটের দুপাশ থেকে ড্রাকুলারের মতো দুটো দাঁত বেরিয়ে আছে। বুকের পাঁজরগুলো সব বার করা। মাংস ছাড়া হাড়ের আঙুলগুলোর থেকে বেরিয়ে আছে বড় বড় নখ। এ তো খুব ভয়ঙ্কর দেখতে। বোতলে কি আর ভয়ঙ্কর দেখছিস? সামনে দেখলে বুঝতিস একটা ব্রহ্মদৈত্য কতটা ভয়ঙ্কর হতে পারে। বাবা, আপনি আমার মেয়েটাকে বাঁচান। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। তোর মেয়েকে এখানে নিয়ে চলে আয়। কি করে নিয়ে আসবো বাবা? এখন ওর গায়ে প্রচন্ড শক্তি। আমি আর আমার বউ মিলে কোনো রকমে জোর লাগিয়ে ওকে ঘরে আটকে রেখেছি। ওর জোরের সাথে আমরা পারবো না বাবা। জানি জানি, ওই ভূত পিচাসের নাভি খেয়ে এখন অনেক শক্তি অর্জন করেছে। আমি তোদের সাথে চণ্ডীসাগরকে পাঠাচ্ছি। ও তোর মেয়েকে বশীকরণ করে আমার কাছে নিয়ে আসবে, কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। বশীকরণ মাত্র 8 ঘন্টা কাজ করবে। যা, তাড়াতাড়ি চলে যা। একবার যদি ও দরজা ভেঙে পালায়, তাকে আর বসে আনতে পারবি না। যা, চলে যা। কমলা ঘরে বন্দি। মনীষা বারান্দার দেয়ালে হেলান দিয়ে
দুশ্চিন্তা ভরা মুখ নিয়ে বসে। কাঁদতে কাঁদতে তার চোখের জল গালে শুকিয়ে আছে। পাড়ার লোকেরা অপেক্ষা করছে ওঝা আসার। এমন সময় কমলা আবার দরজায় আওয়াজ শুরু করে। এই এই দরজা খোল, আমাকে যেতে দে, খোল খোল বলছি, শুনতে পাচ্ছিস আমার কথা? দরজা খোল। খুলবি না তো? তবে দেখ দেখ আমি কি করি, দেখ তোর ঘরে সব জিনিস ভেঙে ফেলবো, কিছু আস্ত রাখবো না। কমলা ঘরের আলমারি টেনে ফেলে দেয়, আলনা তুলে ঘরের দরজায় ছুঁড়ে মারে। এরপর একে একে বিছানা, টেবিল, কাঠের চেয়ার সব দরজার উপর ফেলে দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। সে ভেতর থেকে দরজা টেনে খোলার চেষ্টা করে। পাড়ার লোকেরা ভয় পায়, তারা উঠোন থেকে সরে গিয়ে রাস্তার দিকে চলে যায়। মনীষা বিরক্ত হয়ে উঠে আসে, দরজার কাছে গিয়ে বলে, কি চাইছিস তুই? হ্যাঁ কানু হারামজাদা, তুই কি মরে গিয়েও মানুষকে শান্তিতে থাকতে দিবি না? কমলা শান্ত হ, তুই বোঝার চেষ্টা কর, তোকে কানুভূতি এইসব করাচ্ছে মা। এই চুপ কর, বেশি কথা বলবি না। দরজাটা খুলে দে, দরজাটা খুলে দে বলছি, আমার হাতে সময় কম, খুলে দে দরজা। এই খুলে দে, আগে দরজা খোল। এমন সময় টোটো চড়ে বাবলুরা আসে, সাথে খেজুরোজার শিষ্য চণ্ডীসাগর। ওরা সাথে করে আর একটা টোটো নিয়ে এসেছে কমলাকে ওঝার কাছে নিয়ে যাওয়ার জন্য। কি হয়েছে, কি হয়েছে বউ? আর কি, আবার অত্যাচার শুরু করেছে, ঘরের সব জিনিস ভেঙে ফেলেছে, দরজা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। শান্ত হও, ওঝা বাবা ওনাকে পাঠিয়েছেন কমলাকে নিয়ে যেতে। তুমি চিন্তা করো না, আমাদের কমলা সুস্থ হয়ে যাবে। যান বাবা যান, আপনি আপনার কাজ শুরু করুন। চণ্ডীসাগর কালো লুঙ্গি আর পাঞ্জাবি পরা, মাথায় কাঁধ অবধি লম্বা ধুলো মাখা চুল, কপালে লম্বা করে রক্তের টিপ, কাঁধে ঝুলছে একটা লাল কাপড়ের থলে। সে দরজার কাছে এগিয়ে যায়, এরপর কমলাকে উদ্দেশ্য করে বলে, কে তুই? তুই কে? হ্যাঁ, তোকে যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে, কে তুই? আমি কানু। এবার বল তুই কে? হ্যাঁ বল। আমি চণ্ডীসাগর, খেজুর ওঝা তোর কাছে পাঠিয়েছে তোকে নিয়ে যেতে। না, আমি যাব না, আমি আগে বদলা নেব। ভালো চাস তো তুই চলে যা, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। এই আগে যা তুই। তুই মেয়েটাকে ছেড়ে দে। কমলা হেসে ওঠে, এরপরে হাসি থামিয়ে বলে, অনেক কষ্ট করে কারোর শরীরে ঢোকার শক্তি পেয়েছি, এত সহজে ছেড়ে দেব? এত সহজে ছেড়ে দেব? চণ্ডীসাগর বাবলুকে বলে, আমাকে এই ঘরের চাবি দিন, আমি ঘরে প্রবেশ করব।
আর আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন দূরে চলে যান। সাথে সাথে লোকজনেরা ভয়ে দূরে চলে যায়। মনীষা পাশের ঘর থেকে চাবি এনে চণ্ডীসাগরের হাতে দেয়। এই নিন বাবা। চণ্ডীসাগর চাবি নেয়। এরপর বাবলুদের বলে, আপনারা এখান থেকে সরে যান, কেউ দরজার কাছে দাঁড়াবেন না, আর এই ছাই হাতে রাখুন। যদি দেখছেন কমলা পালাবার চেষ্টা করছে বা কাউকে মারার চেষ্টা করছে তবে ওর গায়ে ছিটিয়ে দেবেন। এই বলে চণ্ডীসাগর তার কাঁধে ঝোলানো লাল ব্যাগে হাত ঢুকিয়ে দুমুঠ ছাই তুলে বাবলু, মনীষা, সনাতন, হরেনের হাতে দেয়। বাবলুরা ছাই নিয়ে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। চণ্ডীসাগর তালা ধরে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ে। এরপর চাবি তালাতে ঢুকিয়ে তালা খুলে ফেলে তাড়াহুড়ো করে ঘরে ঢুকে যায়। সাথে সাথে কমলা ঝাঁপিয়ে পড়ে চণ্ডীসাগরের ওপরে। তারপর চণ্ডীসাগরের টুটি চেপে ধরে বলতে থাকে, আমাকে নিতে এসেছিস? এত সহজ? এতই সোজা ভেবেছিস? আমি কানু, যতক্ষণ না আমি বদলা নিচ্ছি কোথাও নিয়ে যেতে পারবি না আমাকে। এই দেখে বাবলুরা ঘাবড়ে যায়। মনীষা বলতে থাকে, ছেড়ে দে কমলা, ওনাকে ছেড়ে দে। দেখ কি করি। ঘরে দেখ, এই দেখ, দেখ, চণ্ডীসাগরের দম বন্ধ হয়ে আসে। সে চেষ্টা করতে থাকে কমলার থেকে তার গলা ছাড়াবার। তারপর সে কোনো রকম নিজের কাঁধের লাল থলেতে হাত গলিয়ে সিঁদুর মাখানো একটা ছোট নরমুন্ডু বার করে কমলার কপালে ঠেকায়। সাথে সাথে কমলা চণ্ডীসাগরের গলা ছেড়ে দেয়। সে শান্ত হয়ে যায়। এরপর মাটিতে বসে পড়ে। তাড়াতাড়ি আপনারা আসুন, ওকে গুরুদেবের কাছে নিয়ে চলুন। বাবলু, মনীষা, সনাতন ছুটে আসে। কমলাকে তুলে টোটোতে নিয়ে গিয়ে ওঠায়। কমলা বলতে থাকে, আমার নাম কানু খুড়ো। তোরা আমাকে বেশিক্ষণ এইভাবে ঘুম পাড়িয়ে রাখতে পারবি না। আমি বদলা নেবই, আমার বদলা আমি ঠিক নেবই। খেজুরোজা নিজের আসনে বসে চোখ বুজে মনে মনে কিছু মন্ত্র উচ্চারণ করছে, আর চোখ খুলে জ্বলন্ত যজ্ঞের আগুনে তিল, হর্তকি ও ঘি দিচ্ছে। আগুনের তেজ আরও বেড়ে চলেছে। যজ্ঞের এক পাশে বসে কমলা, সে রেগে ফুঁসছে। খেজুরোঝার পেছনে বসে বাবলু, মনীষা, সনাতন ও হরেন। চণ্ডীসাগর ও অন্যান্য শিষ্যরা তাদের পেছনে দাঁড়িয়ে। খেজুরোঝা মন্ত্র পড়ে রক্ত ভরা একটা মাথার খুলি তুলে সেই রক্ত যজ্ঞের আগুনে ঢেলে দেয়। অদ্ভুতভাবে ঘি ডালার পরে আগুন যতটা না বেড়েছিল তার থেকে কয়েক গুণ বেড়ে যায়। এরপর খেজুরোঝা কমলাকে জিজ্ঞাসা করে, কে তুই? কমলা উত্তর দেয় না, রাগে মাথা ঘোরাতে থাকে।
ওঝা পাশে মাটি সরাতে রাখা ছাই তুলে কমলার গায়ে ছুঁড়ে মারে। আমাকে আমাকে ছেড়ে দে, যেতে দে আমায়, নইলে কিন্তু আমি তোদের গায়ের মটকে দেব। ছেড়ে দে। তবে তুই কমলাকে ছাড়বি না? বেশ, দেখি তুই কেমন করে থাকিস। এই বলে পাশে থাকা নিম পাতার মালা জড়ানো শলার ঝাঁটা তুলে কমলাকে মারতে থাকে। কমলাকে মারছে দেখে মনীষা, বাবলু, সনাতনের কষ্ট হয়। মনীষা কাঁদতে কাঁদতে বাবলুকে বলে, মেয়েটাকে এইভাবে মারলে মেয়েটা মরে যাবে যে। কিচ্ছু হবে না, একটু ধৈর্য ধরো। ওঝা কমলাকে ঝাঁটা দিয়ে মারতে থাকে। কমলা চিৎকার করে বলে ওঠে, মারিস না আমাকে, মারিস না, মারিস না। যতক্ষণ না তুই ওকে ছাড়ছিস ততক্ষণ তোকে আমি এই শ্মশানের ছাই ঝাঁট দেওয়ার ঝাঁটা দিয়ে মারতে থাকবো। আমাকে ছেড়ে দে বলছি, আমাকে যেতে দে, তোরা আমাকে ধরে রাখিস না, ছাড়, ছেড়ে দে বলছি। তোকে তো চলে যেতেই বলেছি, কিন্তু মেয়েটাকে ছেড়ে। ওঝা কমলাকে ঝাঁটা দিয়ে মারতে থাকে। কমলা আরও রেগে যায়। সে তার খোলা চুলগুলো ঝাঁকিয়ে মাথা ঘোরাতে থাকে। মনীষা, বাবলু কাঁদতে থাকে। এই সময় কমলা রেগে বলে ওঠে, তবে রে শয়তান, এই নে। এই বলে কমলা জ্বলন্ত যজ্ঞের কাঠ তুলে খেজুর ওঝার মুখে ছুঁড়ে মারে। খেজুর ওঝা এমন একটা ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে আগুনের জ্বালায় চিৎকার করে ওঠে। সাথে সাথে শিষ্যরা এসে ওঝার গায়ের থেকে জ্বলন্ত কাঠ সরিয়ে ফেলতে সাহায্য করে। এই সুযোগে কমলা উঠে দৌড় মারে। এই দেখে মনীষা চিৎকার করে ওঠে, কমলা পালাচ্ছে, কমলা পালাচ্ছে, ওকে ধরুন। ওঝা নিজেকে সামলাতে সামলাতে দেখে কমলা পালাচ্ছে। সে শিষ্যদের বলে, তোরা ছুটে যাও, মেয়েটাকে ধরে নিয়ে আয়। শিষ্যরা গুরুদেবের আদেশ পেয়ে কমলার পেছনে ছোটে। বাবলুরাও আর দাঁড়িয়ে থাকে না, তারাও ছোটে কমলাকে ধরতে। কমলা ছুটতে থাকে, পেছনে ওঝার শিষ্যরা আর মনীষা, বাবলুরা। কমলা দৌড়তে দৌড়তে খেজুর বাগান পেরিয়ে হাইওয়েতে এসে ওঠে। আর তখনই ঘটে যায় অঘটন। একটা বড় লরি এসে কমলাকে ধাক্কা মেরে চাকা দিয়ে পিষে চলে যায়। কমলা, মামা, কমলা। কমলার পিষে যাওয়া দেহ রাস্তায় পড়ে থাকে। মনীষারা কেঁদে ওঠে। কানুখুড়ো কমলার শরীর থেকে বেরিয়ে কমলাকে দেখতে থাকে। তারপর ছুটে দৌড়ে লাফিয়ে লাফিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। গল্প বলতে গিয়ে কমলার চোখ দুটো জলে ভরে যায়। ফটিকের চোখ থেকেও গড়িয়ে পড়ে অশ্রু। ফটিক কি বলবে, শব্দ খুঁজে পায় না।
এমন সময় কমলা বলে ওঠে, জানো বাবু, কত স্বপ্ন ছিল, পড়াশোনা শিখবো, ইঞ্জিনিয়ার হব, শহরে গিয়ে বড় অফিসে কাজ করব, বাবা মা সনাতন জেঠুর পাশে দাঁড়াবো, সুকুমারকে কলেজে ভর্তি করে বলবো পড়াশোনা শেষ করে সায়েন্টিস্ট হতে। সব স্বপ্ন আমার মৃত্যুর সাথে শেষ হয়ে গেল। বাবু, সকাল হতে এখনো অনেক বাকি, তুমি একটু ঘুমিয়ে নাও। তুমি আমার ওই তোষকটাতেই শুতে পারো, আমি কিছু মনে করবো না। শুয়ে পড়ো বাবু। তুমি তো এখন ভূত। কানুকুড়ো কোথায় আছে জানতে পেরেছো? ও শ্মশানে তান্ত্রিকের স্মরণে আছে। সারা রাত ও তান্ত্রিকের কাছে বসে থাকে। দিনের আলো ফোটার আগেই তান্ত্রিক ওকে একটা মাটির ঘটে পুড়ে আটকে রাখে। কানুকুড়ো এখন কোনো আলো সহ্য করতে পারে না। ওকে তান্ত্রিক আগেই বলেছিল, ভুল করে যদি ও কোনো পবিত্র শরীর কবজা করে তবে ওকে সারা জীবন মানুষ আর আলোর থেকে পালিয়ে বেড়াতে হবে। আর ও তোমাকে ধরে সেই ভুলটাই করে ফেলেছিল। তবে তুমি এখন কানুভূতকে শাস্তি দেবে কি করে? কানুকুড়ো ঘটে ঢোকার আগে ওকে আটকাতে হবে। একবার যদি আটকাতে পারি তবে ও পালিয়ে পালিয়ে সারা জীবন নরকের জীবন বাঁচবে। কিন্তু তুমি তো বলছো কানুভূত শ্মশানের তান্ত্রিকের স্মরণে আছে। হ্যাঁ বাবু, তবুও যে করে হোক ওই বদমাস ভূতটাকে আমার শাস্তি দিতে হবে। আসি বাবু, সাবধানে ফিরবেন। এই বলে কমলা ঘরের কোণে সাজানো টিনের বাক্সগুলোর দিকে এগিয়ে গিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। ফটিকের মনটা খারাপ হয়ে থাকে। সে ধীরভাবে টুল থেকে নেমে দেয়ালে হেলান দিয়ে বসে ও কমলার কথাগুলো চিন্তা করতে থাকে। দিনের আলো ফুটতেই সুকুমার চা নিয়ে এসে বাইরে থেকে দরজায় আওয়াজ করে। ফটিক দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। দরজায় আওয়াজ শুনে সে চোখ খোলে এবং নিজেকে ঠিক করে উঠে বসে। বাবু উঠেছেন? হ্যাঁ, এসো। সুকুমার ঘরে ঢোকে। এই নিন বাবু চা। দাও। এ কি, আপনি বিছানায় শোননি? হ্যাঁ, শুয়েছিলাম। আপনার খুব অসুবিধা হয়েছে বুঝতে পেরেছি। কি করবো বলুন? এই দোকানে যা দেখছেন না, সব ডেড বডি নিয়ে যাওয়ার জন্য। না না, আমার কোনো অসুবিধা হয়নি। ফটিক উঠে দাঁড়ায়। এরপর সুকুমারের সরল মুখটার দিকে তাকায়, বলে, সুকুমার, তুমি পড়াশোনা কতদূর করেছো? বাবু, কলেজে পড়ছিলাম, একটা অসুবিধার কারণে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে। তোমার এই দোকান থেকে কেমন ইনকাম হয়? ঠিক থাকে না, কোনোদিন 500, কোনোদিন 1000। আমি যদি তোমাকে মাসে 15,000 টাকা পাঠাই, তুমি আবার পড়াশোনা শুরু করবে? হঠাৎ এই কথা বলছেন কেন বাবু? আর আপনি আমাকে টাকা দেবেনই বা কেন? আমার এক বোনের ইচ্ছে ছিল তুমি পড়াশোনা শিখে সায়েন্টিস্ট হও। তাই আমি তোমাকে এখন ধার হিসাবে প্রতি মাসে 15,000 টাকা পাঠাবো। তুমি পড়াশোনা শিখে যখন চাকরি পাবে তখন আমাকে ফিরিয়ে দিও। সুকুমার পড়াশোনা করতে পারবে ভেবে খুব খুশি হয়। ফটিক সুকুমারের ব্যাংকের ডিটেলস নিয়ে নেয়। এরপরে সুকুমারের থেকে বিদায় চায়। আসি সুকুমার, আবার দেখা হবে। বাবু, একটা কথা বলবেন? আপনি বললেন আপনার বোনের ইচ্ছে ছিল আমি সায়েন্টিস্ট হই। এই ইচ্ছে তো কমলার। আপনি কি কমলাকে চেনেন? সুকুমারের প্রশ্ন শুনে ফটিকের চোখ জলে ভরে যায়। এই সময় সনাতন অটো করে এসে দোকানের সামনে নামে। সুকুমার সনাতনকে দেখতে পেয়ে বলে ওঠে, বাবা, এত সকালে তুমি এখানে? হ্যাঁ, গতকালই আসতাম, কিন্তু এত ঝড় বৃষ্টি হচ্ছিল
যে গতকাল আর আসতে পারিনি। বাবু, ইনি আমার। সুকুমার ফটিককে তার বাবার সাথে পরিচয় করাতে গিয়ে দেখে ফটিক নেই। তারপর চোখ তুলে দেখে ফটিক দূরে হেঁটে চলে যাচ্ছে। সনাতন সুকুমারকে বলে, চল বাবা, ভেতরে চল, কবে দুঃসংবাদ নিয়ে এসেছি। কি হয়েছে? বলছি চল, ভেতরে চল। ফটিক এসে পৌঁছয় বাস স্ট্যান্ডে। এখান থেকে সে অটো বা বাস ধরে যাবে ক্যানিং স্টেশনে। তার মনে হয় অমিতকে একটা ফোন করা দরকার। এই ভেবে নিজের কাঁধের ছোট ব্যাগ থেকে মোবাইল বার করে, দেখে মোবাইল অফ হয়ে রয়েছে। সে অন করার চেষ্টা করলে বোঝে ব্যাটারিতে চার্জ নেই। সে এদিক ওদিক তাকিয়ে একটা পানের দোকানের সামনে যায়। দাদা, কিছু যদি মনে না করেন, আমার মোবাইলটা কিছুক্ষণ চার্জে বসাতে দেবেন? দোকানদার মানা করে না। ফটিক তার ব্যাগ থেকে চার্জার বার করে দোকানদারকে দিলে ভদ্রলোক ফটিকের ফোন চার্জে বসিয়ে দেয়। এই নিন, আপনি এই চেয়ারটায় বসুন। ফটিক দোকানদারের থেকে চেয়ার নিয়ে দোকানের একপাশে বসে। এই সময় রাস্তা থেকে পুলিশ জিপ এবং একটা অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে ব্যস্ত হয়ে কোথাও যাচ্ছে। তাই দেখে ফটিক বলে ওঠে, পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স একসাথে? কোথাও কিছু হয়েছে নাকি? আজ ভোর রাতে শ্মশানের তান্ত্রিককে কেউ খুন করে গেছে, তাই পুলিশ হয়তো ওখানেই যাচ্ছে। খুন হয়েছে জানলেন কি করে? আমার বাড়ি শ্মশানের সামনে থেকেই যেতে হয়। আজ সকালে যখন দোকানে আসছিলাম তখনই শুনলাম। আপনি কি লাশটা দেখেছেন? হ্যাঁ, এক ঝলক দেখলাম। তান্ত্রিকের মুন্ডুটা সম্পূর্ণ পেছনের দিকে ঘুরিয়ে দিয়েছে। খুন বলছি বটে, কিন্তু আমার তো মনে হলো কোনো ভূত পেটনির কাজ। ফটিকের বুঝতে অসুবিধা হয় না যে এই কাজ কমলা করেছে। কানুভূতকে ঘটে প্রবেশের সময় কমলা হয়তো বাধা হয়ে দাঁড়িয়েছিল। তখন তান্ত্রিকের সাথে লড়াই হওয়াতে কমলা তান্ত্রিককে মেরে কানুভূতকে অন্ধকার ঘটে ঢুকতে দেয়নি। সে কানুভূতকে শাস্তি দিয়েছে। আপনারা এতক্ষণ শুনছিলেন একটি ভূতের গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তবে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, যারা গল্প লেখেন এবং আমাদের সাথে যুক্ত হতে চান, তারা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে।